আমি একটা জিনিস প্রায় বলি যে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে প্রথমত ধর্মীয় কারণে, যে ভারতের লোকজন হিন্দু এই কারণে। এটা কিন্তু বহুবার আমি বলেছি, বাট শুধুই যে ওই কারণে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে তা না। ভারতীয়দের এবং সরকারের আচার আচরণ এমন যে কারণে কিন্তু বস্তুত বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করতে বাধ্য হয়। এবং এই একই ধরনের আচরণ যদি ভারতীয়রা অন্য কোনো দেশে পাইতো, যেটা নাকি তারা বাংলাদেশের মানুষের সাথে করে, তারাও যদি অন্য কোনো দেশের সাথে বা অন্য কোনো দেশের মানুষ যদি তাদের সাথে একই ধরনের আচরণ করত, তাহলেও কিন্তু যে ভারতীয় লোকজন কিন্তু তাদেরকে ঘৃণা করত। তো বিষয়টা একটু মানে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বলার চেষ্টা করছি, এই কারণে যে এখানে যে দেখা যাচ্ছে না যে ভারতের ট্যুরিস্ট ভিসার স্লট বাণিজ্য বন্ধ করার উপায় কী। দেখেন যে বন্ধ করার উপায় কী, এইটা নিয়ে কেন আমি ভিডিও বানাতে গেলাম, কারণ এই যে সম্প্রতি এই যে ভারত কিন্তু এই যে ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিয়েছে, তাই না? তো নিয়ম অনুযায়ী যে কি মনে করেন যে করবে, অ্যাপ্লিকেশন করবে, তারপরে আগে তো স্লট ছিল না, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তারপরে ভোরবেলায় গিয়ে আইভ্যাক সেন্টারে হাজির হতো, লাইন দিয়ে দাঁড়াতো। এখন লাইন দিয়ে দাঁড়ালে ধরা যাক যে কোনো একটা সেন্টার, ধরা যাক চিটাগাং, তো একদিনে হয়তো তারা 300 লোককে ভিসা দিবে, 300 লোকের পাসপোর্ট হয়তো তারা জমা নিবে, কিন্তু সেখানে 500 লোক গিয়ে হাজির হলো। তো সো হোয়াট, লাইন দিয়ে দাঁড়ানো ছিল, প্রথম 300 জনকে ঢুকিয়ে বাকি যে 200 তাদেরকে বলা হলো যে আপনারা পরের দিন আসেন। তো এইভাবেই কিন্তু মানুষজন ভিসা নিত এবং তাতে কিন্তু কোনো সমস্যা ছিল না। কথা নাই বার্তা নাই, হঠাৎ করে মানে ভারত নিজেকে আধুনিক দেখাতে গিয়ে কী কামটা করছে, তারা অনলাইনে এই ইয়েটা করছে, এই স্লটের এই বিষয়টা করছে যে অমুক তারিখে এতটা থেকে এতটার মধ্যে তুমি আসবা, এবং এই স্লটটা নিতে হবে কি অনলাইনে। তো এইখানে দেখেন যে ভারতীয়রা কি কামটা করছে। আমি বলবো যে হ্যাঁ, এটা ভারতীয়রাই করছে। কীভাবে করছে একটু পরে ব্যাখ্যা দিচ্ছে। তো সমস্যা যেটা হচ্ছে, একজন ভুক্তভোগী এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে সে দেখিয়েছে, আমরা সেটা একটু দেখি। ঢোকানো যাচ্ছে না। এখন যে সমস্যাটা হচ্ছে, দেখেন একটা জিনিস দেখাই, এখানে সঠিক ফাইলটা কিন্তু ঢোকাইতে যাই, এই যে আমার কিন্তু এইটা মাদার ফাইল, বাট এখানে স্লট নিতে গেলে একটা আইডি খুলতে হবে, সেখানে পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে এবং তারপরে সামনের দিকে এগোতে হবে, এবং একটা পর্যায়ে গিয়ে ওই যে অনলাইনে যে দরখাস্তটা করছিল ওটার একটা পিডিএফ ফাইল চলে আসে। তো এখানে এই যে ছেলেটা বলতে চাচ্ছে, আপনারা যারা ভিসার দরখাস্ত করেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন, এই পিডিএফ ফাইলটা কিন্তু এখানে জমা দিতে হবে, তাহলেই কিন্তু আপনার কবে ডেট, কোন সময়ে আপনি আপনার এই অ্যাপ্লিকেশন উইথ পাসপোর্ট জমা দিতে পারবেন আইভ্যাক সেন্টারে, সেটা কিন্তু পরবর্তীতে আসবে। তো দেখেন যে এই ছেলেটার চেষ্টা করছে এবং সে তার ওই অ্যাপ্লিকেশন যেটা পিডিএফ ফাইল সেটা এখানে কিন্তু নিয়মিতভাবে জমা দিতে যাচ্ছে। তো দেখেন সেখানে কী ঘটছে। এখানে ঢুকছে না কোনোভাবে। এই যে ইন্টারনাল সার্ভার ইরর আসতেছে, এবং পরে যদি আমি আবারও চেষ্টা করি সেক্ষেত্রে অন্য একজনের নাম আসবে, বাট কোনোভাবেই কিন্তু এই ফাইল কারো কাছে নাই, এই ফাইল শুধুমাত্র আমার কাছে। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনের পিডিএফ ফাইল যখনই জমা দিতে যাচ্ছে তখনই বলছে যে সার্ভার এরর, তাই না? এরর সার্ভার, এরকম মানে সার্ভার এরর মানে সার্ভার এখন ভুল কিছু হচ্ছে। এখন এটা কিভাবে ঘটতে পারে, বা আরও অন্যান্য মেসেজ দিচ্ছে, তো এটা কীভাবে হচ্ছে? তার আগে বুঝতে হবে যারা নাকি এজেন্ট যারা আছে, যারা নাকি মনে করেন যে এখন ভারতীয় ভিসার ওই যে ভিসা ফি না, ওদের এই যে সার্ভিস চার্জ বলে 1500 টাকা, এটাই তারা নেয়। কিন্তু বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে এবং বড় বড় শহরে অনেক এজেন্ট আছে যাদেরকে লোকাল ভাষায় আমরা বলি দালাল। তো তাদের কাছে গেলে তারা কিন্তু ঠিকই আপনার এই স্লটও নিয়ে দিতে পারে। তাদের কম্পিউটারে যখন ওরা এই কাজ করতে যায় তাদের কিন্তু এররও আসে না, এবং তারা একদিনে 15, 20, 25, 30টাও এরকম স্লট তারা বের করে দিয়ে পাবলিককে দিতে পারে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে 1500 টাকার পরিবর্তে তাদেরকে 7-8 হাজার বা 9-10 হাজার টাকা দিতে হয়, যার কাছ থেকে যা নিয়ে পারে। প্রশ্ন হচ্ছে যে সাধারণ পাবলিক যখন এখানে ঢুকতে যাচ্ছে সে পাচ্ছে সার্ভার এরর, আর যখন সেই দালাল এইটা যখন কারো ভিসা অ্যাপ্লিকেশন
পিডিএফ জমা দিতে যাচ্ছে, তখন সে একেবারে সুন্দর ডেট পেয়ে যাচ্ছে। তো এখানে তাহলে রহস্যটা কি? ইন্টারনেট কানেকশনের কি কোনো সমস্যা? আমরা জানি যে এখন যেহেতু এই ট্যুরিস্ট ভিসা ছেড়ে দিয়েছে, সারা বাংলাদেশ থেকে হাজারে হাজারে এমনকি হয়তো লক্ষাধিক মানুষও হয়তো অ্যাট এ টাইম চেষ্টা করে থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে সার্ভার ডাউন হতে পারে, এরর হতে পারে, বিজি হতে পারে, স্লো হয়ে যেতে পারে, আমরা জানি, এগুলো আমরা জানি। বাট এত কিছুর পরেও যে দালাল বা এজেন্ট যাদেরকে নাকি 8-10 হাজার টাকা দিলে ওরা ঠিকই স্লট বের করে দিতে পারে, তাহলে তারা এই বিশাল মানে সারা বাংলাদেশ থেকে এই যে হাজার হাজার লাখ যে লোক অ্যাপ্লিকেশন করছে, ওই ব্যস্ততার মধ্য থেকেও তারা কি করে উইদাউট এনি এরর অফ সার্ভার তারা কীভাবে ডেট পায়? এটার একটাই ব্যাখ্যা, এখানে ভিন্ন কোনো ব্যাখ্যা নেই, এখানে একটাই ব্যাখ্যা, সেটা হলো এই সার্ভারের ভিতরে লগ ইন করার পর যে ঘটনাটা ঘটছে, যারা নাকি আইভ্যাকের এই স্লটের এই সার্ভারটা নিয়ন্ত্রণ করে, তারা কি করছে জানেন? তাদের নির্দিষ্ট কিছু লোক আছে এই বাংলাদেশে, তাদেরকে এখানে অ্যালাউ করে দিয়ে এমন একটা সিস্টেম ওখানে ঢুকিয়ে দেয়, ওই মনে করেন যে ওই যে 12টা থেকে মনে করেন 5টা যেটা বলা হচ্ছে, তো ওই 12টা থেকে মনে করেন আধা ঘন্টা বা 1 ঘন্টা ওরা এমন একটা সিস্টেম করে দেয় যেখানে যারা নাকি এটা নিয়ন্ত্রণ করে তারা ছাড়া মানে যারা এটা নিয়ন্ত্রণ করে তারা হয়তো মনে করেন গোটা বাংলাদেশে মনে করেন 20টা এইরকম এজেন্টকে তারা অ্যালাউ করে ওখানে ঢোকার ব্যাপারে, মানে ওরা ঢুকতে পারে, আর বাকিগুলোকে অটো ব্লক করে দেয় একেবারে সিস্টেমে ঢুকে। ওই যারা আইভ্যাক এই সার্ভার নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, তো ওরা কারা? ওরা ভারতীয়। আইভ্যাক যে সার্ভার, এটা তো ভারতীয়রাই নিয়ন্ত্রণ করে, তাই না? তো ওরা যে 20 জন এজেন্টকে 1 ঘন্টার জন্য অ্যালাউ করে দেয় যে শুধু তোমরাই ঢুকতে পারবে আর বাকি কেউ ঢুকতে পারবে না, এরা ভিতরে ঢুকে ওই সিস্টেমটা করে দেয়, অর্থাৎ অন্য সাধারণ মানুষ যখনই এখানে ঢুকতে যায় তারা ব্লকড হয়ে যায়। যেহেতু ব্লকড হয়ে যায় সেহেতু এই যে সার্ভারের এই মেসেজটা আসে, আর বাকি যাদের অ্যালাউ করা হলো তারা কিন্তু ভিতরে ঢুকে ঠিক মতোই তারা কিন্তু ওই যে পিডিএফ ফাইল এগুলো আপলোড দিয়ে কিন্তু ওরা কিন্তু ডেট নিয়ে গেল। এটা মনে করেন যে ওই যে 12টা থেকে 5টা না, তো ওদের জন্য অ্যালাউ করা হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য, ব্যাস 1 ঘন্টার মধ্যে ডেট কিন্তু সব শেষ, যা নেওয়ার কিন্তু নেওয়া হয়ে গেল। এই 12টার মনে করেন 1টার পরে যে কেউ এবার লগ ইন করে কিন্তু ঢুকতে পারে, ঢোকার পরে দেখবেন যে ডেট পর্যন্ত চলে আসবে, কিন্তু যখন এই ডেটে ক্লিক করে পেমেন্ট করার অপশন এর দিকে যাবে তখন মেসেজ উঠবে কি জানেন? আমি দেখছি অন্য এক জায়গায় একটা ভিডিওতে, সেখানে বলছে যে অল স্লটস আর অলরেডি কমপ্লিটলি বুকড, মানে বুক হয়ে গেছে, অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু বুক হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আইভ্যাক সেন্টারের সার্ভার যারা নিয়ন্ত্রণ করে ভারতীয়, তারা যে 20 জন এজেন্টকে যে তাদের এই সার্ভারে ঢোকার জন্য অনুমতি দিল আর বাকিগুলোকে ব্লক করে দিল, এটা কি মাগনা নাকি? জি না, মাগনা না। এদের কাছ থেকে লাখ লাখ টাকা এরা নেয়, লাখ লাখ টাকা এরা নেয়, আবার নিজেরা অতপর ভদ্র সাজার জন্যে 1 ঘন্টা পরে এসে সার্ভার কিন্তু ওপেন করে দেয়। এবার কিন্তু আর ব্লক না, এবার যে কেউ কিন্তু লগ ইন করে ঢুকতে পারে। ঢোকার পরে কি হয়? তারা কিন্তু ঠিকই ওই দেখবে যে ডেট চলে আসছে, সে তো খুব আনন্দের ডেট সিলেক্ট করে তার আইভ্যাক সেন্টারে তো সিলেক্ট করে ঢুকবে, যে দেখবে যার পেমেন্ট অপশন আর আসে না, কিচ্ছু আসে না। এরপরে কিন্তু সে ওই তার পিডিএফ ফাইল আপলোডও দিতে পারে, সেটাতেও সমস্যা হয় না। তারপরে ডেটও শো করে, ডেটও সে সিলেক্ট করে এইবার পেমেন্ট অপশানে যাবে না, যাওয়ার আগেই মেসেজ দিয়ে দিবে যে সমস্ত স্লট অলরেডি বুকড। অর্থাৎ ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা ওই যে তাদের নিজস্ব পেইড যে দালাল তাদেরকে দিয়ে এইবার ওপেন করে দিয়ে ভাব দেখায় মানুষের সামনে যে দেখো আমাদের সার্ভার তো ওপেন করা আছে, যে কেউ ঢুকে, অসুবিধা কী? তাহলে এই জিনিসগুলো কি বাংলাদেশের পাবলিক বোঝে না? বোঝে। তাহলে এখন চিন্তা করে দেখেন, তারা কিন্তু পয়সার বিনিময়ে কাজটা করে, এবং যে কারণে এজেন্টরা ওই পাবলিকের কাছ থেকে 8-10 হাজার টাকা নেয়, তারা হয়তো পার হেড 5,000 নেয় বা 4,000 নেয়। চিন্তা করে দেখেন যে প্রত্যেক দিন যদি 5,000 স্লট ছাড়ে আর যদি তাতে 5,000 টাকা করে নেয়, তাহলে এই যে ভারতীয় যারা নাকি এই আইভ্যাক এই সার্ভার নিয়ন্ত্রণ করে কত টাকা নেয়? আমার বক্তব্য হলো, মানুষজন যখন এইভাবে ভোগান্তির শিকার হয়, বাংলাদেশের পাবলিক যখন এগুলো জানে, তখন তারা কি করে ভারতকে বলেন ভালোবাসতে পারে? বলেন, খালি কি এখানেই ভোগান্তি? না,
ভিসা টিসা নেওয়ার পর কী হয় জানেন, এরা যদি বিশেষ করে ডাঙ্গা পথে যায়, এদের প্রত্যেকের সাথে অধিকাংশ ক্ষেত্রে ওই ভারতীয় যে ইমিগ্রেশন পুলিশ আছে না, কাস্টমস আছে না, প্রচণ্ড দুর্ব্যবহার করে, মানে মানুষ হিসেবে গণ্যই করে না। এরপর মনে করেন বেনাপোল বর্ডার, আচ্ছা ঠিক আছে, কাস্টমস ইমিগ্রেশন ক্রস করে তারপর মনে করেন ঢোকার পর ওই বের হওয়ার সাথে সাথে ওখানে কিছু দালাল আছে ওই ভারতীয়, যারা বলে আমরা অমুক ডিপার্টমেন্টের লোক, আমরা তমুক ডিপার্টমেন্টের লোক, আমাদের কাছে আসতে হবে, আমাদের অফিসে আসতে হবে, জোর করে ধরে নিয়ে, যারা 8-10 জন ধরে নিয়ে সেখানে নিয়ে তারপরে তার পাসপোর্ট কেড়ে নিবে, নিয়ে এইবার বলবে কি, এইবার এই ফি দেন, ওই ফি দেন, তারও টাকা ভাঙ্গান। এবার টাকার যে বিনিময় মুদ্রা, মনে করেন যে এখন বর্তমানে যেটা দেখলাম যে ওই বাংলাদেশি 100 টাকায় ভারতীয় 78-79 টাকা পাওয়া যায়। ওরা আপনার পাসপোর্ট হাতে নিয়ে কি করবে জানেন, আপনার টাকা টুকা সব নিয়ে মানে পরিচয় দিবে তারা অমুক সমুক, আসলে তারা দালাল। টাকা টুকা নিয়ে এইবার 78-79 টাকার জায়গায় হয়তো আপনাকে 70 টাকা দিবে। এখন আপনি কি করবেন, আপনার তো কিছু করার নেই, ওরা আপনার পাসপোর্ট দিবে না, এবং এইটা দেখা কেউ নাই, এখানে পুলিশও ওদেরকে কিছুই বলে না। একেবারে পদে পদে এইভাবে বাংলাদেশের মানুষদেরকে এই যে অপদস্থ করছে, হেনস্থা করছে, এরপরে ভারতের মানুষ যদি মনে করে যে বাংলাদেশের পাবলিক তাদেরকে ভালোবাসবে, এমনকি বাংলাদেশের হিন্দুরাও অনেক ক্ষেত্রে ভারতের এই আচরণকে সহ্য করতে পারে না, তারাও ঘৃণা করে, তারাও অপছন্দ করে। মানে ভারত নিজেদেরকে কি করতে যাচ্ছে, পরাশক্তি, তাই না? কিন্তু মন মানসিকতা এত নিচু মন মানসিকতা দিয়ে কোনোদিন পরাশক্তি হওয়া তো দূরের কথা। আমার কাছে কেন জানি মনে হয় এখন রিসেন্টলি আমার একটা উপলব্ধি আসছে, ভারত অখণ্ড থাকবে না, ভবিষ্যতে ভারত ভেঙে চুকরে খান হয়ে যাবে। কারণ এত নিচু মন মানসিকতা নিয়ে একটা দেশ কখনো উপরে উঠতে পারে না, কোয়াইট ইম্পসিবল। আজ 80 বছরের উপরে স্বাধীন হয়েছে না, দেখছেন যে ভারত সেই লেভেলে গেছে। সাম্প্রতিককালে একটু হাঁক ডাক এটা ওটা দেখা যাচ্ছে, কিন্তু এইটা আসলে তেমন কিছুই না। বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপটে প্যারামিটারে ভারতের অবস্থান খুব একটা তেমন কিছু নয়। যে বলে না চতুর্থ অর্থনীতির দেশ, তা বিশাল দেশ, বিশাল জনসংখ্যা, তো অর্থনীতি তো অটোমেটিক্যালি একটা বিরাট সংখ্যা হবে, তাই না? চিন্তা করে দেখেন যে এই ভারতের 150 কোটি মানুষ, এইটার অর্থনীতি জাপানের সমতুল্য না, জার্মানির সমতুল্য না। তো জাপানে কয় কোটি লোক? 9-10 কোটি। জার্মানিতে কত? 8-9 কোটি, তাই না? তো চিন্তা করেন কোথায় 150 কোটি লোকের অর্থনীতি কার জাপানের 10 কোটি লোকের অর্থনীতির সমান, বা জার্মানির 8-9 কোটি লোকের অর্থনীতির সমান, বুঝছেন শুভঙ্করের ফাঁকিটা? তো যাই হোক, আমি জানি না ইমিগ্রেশনের বা হাই কমিশনের কোনো লোক আমার ভিডিও দেখেন কি না। ভাই, আপনারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে গেলে আপনাদের এই আচার আচরণগুলো চেঞ্জ করা দরকার। আপনারা নির্দিষ্ট ওই যে আইভ্যাকের নির্দিষ্ট কিছু লোকজন এখন নিশ্চয়ই আইভ্যাকের এরা যারা এখানে লক্ষ না কোটি কোটি টাকা যারা আয় করে, নিশ্চয়ই হাইকমিশন অফিসকেও টাকা টুকা দেয় না, এটাই তো ধরে নিতে হবে। হাইকমিশনের মানে ছাড়া, মানে বিনা নলেজে এই আইভ্যাক সেন্টারের সার্ভার যারা নিয়ন্ত্রণ করে তারা যেই কামটা করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। ভারতের লোকজন তো ফেরেস্তা না, এবং এরা যে কত দুর্নীতিবাজ সেটা তো আমরা পশ্চিমবঙ্গের বিগত কয়েক বছরের মানে ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আগে ভাবতাম বাংলাদেশের মানুষের থেকে হয়তো ভারতের লোকজন কিছুটা, মানে নেতা টেতারা কিছুটা হয়তো সৎ, এখন দেখি বাংলাদেশের লোকের চাইতে আরও বেশি অসৎ। আমার পরিষ্কার বক্তব্য, বাংলাদেশের মানুষদেরকে এইভাবে হয়রানি করা বন্ধ করেন। আপনারা হয়রানিও করবেন, আবার বাংলাদেশের মানুষের কাছ থেকে ভালোবাসা সম্মান চাইবেন, সেটা তো হয় না। আপনারা যদি মনে করেন যে এই বর্তমান যে সিস্টেম ভিসা স্লট, এটাতে অসুবিধা হচ্ছে, তো ঠিক আছে, ওপেন করে দেন। আগের মতো এরকম অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিয়ে ওই আইভ্যাক সেন্টারের সামনে গিয়ে লাইন দিবে, আপনাদের 200, 300, 500 যাদের প্রয়োজন এক থেকে সেইভাবে ঢুকাবেন, বাকিগুলারে বলবেন যে কালকে আসবেন, শেষ। আর যদি ওটাতে আপনাদের সমস্যা হয়, স্লটই যদি রাখতে হয়, আপনারা কমপ্লিটলি ওপেন করে দেন। তাতে করে কেউ যদি 1 মাস পরে ডেট পায়, কেউ যদি 2 মাস পরে ডেট পায়, কেউ যদি 3 মাস পরে ডেট পায়, সো হোয়াট পাইলে তারপরে 2 মাস 3 মাস পরে সে যদি ভারতে যেতে না চায়, তাহলে ভিসা সেন্টারে যাবে না, তাই না? আর ওই ক্যাটাগরি ওয়াইজ আলাদা স্পেশালিটি দেওয়া দরকার। যেমন যারা মেডিকেল, তারা তো 3 মাস পরে যাইতে হয়তো সে মরেই যাবে, সে তো আর যাবে না। তাহলে
নর্মালি যেটা এরা করে সেটা হলো সবগুলোকে একসাথে মানে বিবেচনা করে। আরে ভাই, যারা স্টুডেন্ট, যারা যারা মেডিকেল ভিসা যাবে তাদের জন্য তো আলাদা সিস্টেম থাকবে, যাতে করে তাদের ভিসা স্লটটা খুব ইজি হয়। আর এখানে এখানে যারা নাকি মেডিকেল ভিসা যাবে বা স্টুডেন্ট ভিসা যাবে তাদের তো প্রয়োজনীয় কাগজপত্র দিয়েই তো সে ভিসাটা নিবে, তাই না? যদি প্রয়োজনীয় কাগজপত্র তারা জমা দিতে না পারে, ভিসা দিবেন না। কিন্তু যারা ট্যুরিস্ট হিসাবে যাবে তাদের ক্ষেত্রে তো আপনারা যদি নর্মালি কন্টিনিউ করে যান, যেমন আমেরিকার স্লটিং, সেখানে 5 মাস পরে ডেট পড়ে, এমনকি কিছুকাল আগে 8, 9, 10, 1 বছর পরে ডেট পড়তো। হ্যাঁ, এর মধ্যে স্লট নাই, তো ওইভাবে হতো, মানুষ ওইভাবেই করতো, তাই না? তা আপনারাও সেটা করেন। আবার যদি স্লট ওই যে ইয়ে করা যায়, মনে করেন যে রিস্কেডিউল করা যায়, কেউ যদি 3 মাস পরে কারো ডেট পড়ে, পরবর্তীতে সে লগ ইন করে ঢুকে যদি দেখে মাঝখানে ফাঁকা আছে, তাহলে সে মাঝখানে ঢুকে পড়বে। এরকম করেন, আপনারা কোনো কিছুই করবেন না। স্রেফ বাংলাদেশের মানুষের রক্তে মানে মানে শ্রমের রক্তের ঘাম পায়ে পড়া উপার্জিত টাকা, সেগুলো ধান্দাবাজি করার জন্য দুর্নীতি করবেন এবং মানুষকে তারপরেও তুচ্ছতাচ্ছিল্য করবেন ইমিগ্রেশনে, তারপরে ভিতরে, ভারতের ভিতরে। মানে কি বিষয়টা কি আপনাদের? আপনারা এইগুলো করে কি আপনারা মনে করেন যে বিশাল কিছু হয়ে গেছেন? জি না, এই দিন না, আরও দিন আছে, বুঝছেন? এবং আমি তো এখন মনে করি যে আপনাদের শুধু এই আচরণের কারণে ভারত ভবিষ্যতে অখণ্ড ভারত হিসেবে টিকে থাকবে আমার তো মনে হয় না। আপনাদের এই আচার আচরণ যদি আপনারা চেঞ্জ না করেন। উন্নত ভারত চাইতে গেলে মানসিকতা উন্নত হতে হবে ভারতীয়দের। ঠিক আছে, ধন্যবাদ।